আসসালামু আলাইকুম। আমি তামিম এবং আমি একজন ইঞ্জিনিয়ারিং ফাইনাল ইয়ার স্টুডেন্ট। খুবই রিসেন্টলি আমি আমার ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করে দেশের বাইরে ইন্দোনেশিয়ার জাকার্তায় একটি কম্পিটিশনে পার্টিসিপেট করার সুযোগ পাই। ট্রাভেল ডেস্টিনেশন ওয়াইজ এবং ট্রিপ ওয়াইজ ইন্দোনেশিয়া এবং জাকার্তা এতক্ষণ কেমন ছিল আজকের থেকে আপনাদেরকে সেই স্টোরি বলা শুরু করবো। আমি কয়েকটি এপিসোড এই জিনিসটা ভাগ করার চেষ্টা করব এবং আজকে যেহেতু ফার্স্ট এপিসোড তাই ট্রাভেলের আগে এবং ট্রাভেলের শুরুতে আমাদেরকে কি কি এক্সপিরিয়েন্সের সম্মুখীন হতে হয়েছিল আপনাদের সাথে সেই জিনিসটা শেয়ার করবো। এবং অলসো কিছু অ্যাডভাইসেসও থাকবে, যেমন আপনার উইন্ডো সিট নেওয়া উচিত না আইল সিট নেওয়া উচিত, আপনার বডি স্প্রে যদি আপনি বিদেশে ক্যারি করেন তাহলে সেটা কোন লাগেজে ক্যারি করা উচিত, অথবা ফ্লাইট যদি ডিলে হয় সেটা আপনার জন্য কেন ভালো হতে পারে, এই সমস্ত স্টাফ। আর যাই করেন ইন্টারন্যাশনাল ফ্লাইটের আগে আমার মতো করবেন না। আমি আমার ইন্দোনেশিয়ার ভিসা রিসিভ করি 26 জুন দুপুরবেলা। এরকম একটি এনভেলপের মধ্যে আমার ট্রাভেল এজেন্ট আমাকে আমার ভিসা, পাসপোর্ট এবং হার্ড কপি, টিকিটের হার্ড কপি, এই তিনটা জিনিস প্রোভাইড করে। সো আমি ওটা খুলে দেখি আমার ফ্লাইট টাইম লেখা 30 জুন 12টা 50। সো আমি ওটা দেখে রেখে দিই এবং আমি ওটা নিয়ে তেমন চিন্তা করি। সো আমি পরে হলে চলে যাই, আমার ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং রিলেটেড কিছু কাজ ছিল সেই জিনিসগুলো করতে থাকি। এগুলো করতে করতে আমার 2 দিন চলে যায়, 27 সারাদিন এবং 28 সারাদিন। সো 28 সন্ধ্যায় বসে আমি চিন্তা করতেছি যে এখনো আমার হাতে 2 দিন সময় আছে, 29 সারাদিন এবং 30 সারাদিন, কারণ 30 রাতে আমার ফ্লাইট। সো আমি ওই অনুযায়ী আমার ওয়ার্ক প্ল্যান সাজাতে থাকি। তখন আমার টিমমেটরা একটা গ্রুপ কল করে এবং আমি দেখি যে ওই কলের মধ্যে ওরা ডিসকাস করতেছে যে কার কতদূর ব্যাগ গোছানো হয়েছে। আমি ওটা শুনে একটু সাস হয়ে যায়। আমি চিন্তা করতে থাকি যে হ্যাঁ, আমি জানি ওরা পাংচুয়াল, কিন্তু এত মানে 2 দিন আগে তাই বলে ব্যাগ গোছাবে। সো আমি ওদের জিজ্ঞেস করি যে গাইজ, আই নো ইউ আর পাংচুয়াল, বাট 2 দিন আগে থেকে কেন ব্যাগ গোছানো কমপ্লিট করে ফেলছিস? তখন আমার টিমমেট আমাকে জানায় যে আমার হাতে 2 দিন সময় নাই, আমার হাতে আর 24 ঘন্টা সময় আছে, 24 ঘন্টা পরে আমাকে এয়ারপোর্টে থাকতে হবে। তো তখন যা হয় আর কি, ইনস্ট্যান্ট প্যানিকের পরে আমি আমার অ্যাসাইনমেন্ট গুলো কমপ্লিট করতে থাকি এবং আমার পেপার লেখার কিছু কাজ ছিল সেই জিনিসগুলো তাড়াতাড়ি গুছাতে থাকি। তো সব কমপ্লিট করতে আমার সকাল হয়ে যায়। তো আমি সারা রাত জেগে অ্যাসাইনমেন্ট গুলো সব কমপ্লিট করি। তারপরে আমি ব্যাগটা কোনো রকমে গুছাই আমার হল থেকে আবার বাসায় আসা শুরু করি। রাস্তার মধ্যে আমি হচ্ছে আমার টাকাগুলো ডলার এক্সচেঞ্জ করি, ডলারটা পাসপোর্টে এন্ডোর্স করাই, অ্যান্ড তারপরে হচ্ছে ওই এন্ডোর্সমেন্ট করানোর পরে আমি বাসায় চলে আসি। বাসায় চলে আসতে আসতে আমার দুপুর হয়ে যায়। অ্যান্ড তারপরে খেয়ে দিয়ে আমি বাকি যত ট্রাভেলের গুছানোর কাজটা আছে, ডকুমেন্ট প্রিন্ট করা হাবিজাবি সব করতে করতে আমার সন্ধ্যা 7টা বেজে যায়। তারপরে আমার ফ্লাইট যেহেতু 12টা 50, আমি বাসা থেকে 10:30টায় আমরা বের হয়ে যাই। আমি, আব্বু, আম্মু 3জন আমরা বের হয়ে যাই। সো বের হয়ে আমি এয়ারপোর্টের উদ্দেশ্যে যেতে থাকি। পথির মধ্যে মানে যখন আমি অন দ্য ওয়ে, তখন আমার ট্রাভেল এজেন্ট আমাকে টেক্সট করে হোয়াটসঅ্যাপে এবং বলে যে আমার ফ্লাইট টাইম পিছায় গেছে। সো আমার ফ্লাইট টাইম ছিল হচ্ছে 12টা 50 অ্যান্ড ওটা চলে যায় হচ্ছে 3টা 5। সো প্রায় মোর দেন 2 আওয়ার্স এর একটা লেট হয়। বাট এদিকে আমরা যেহেতু 12টা 50 টার্গেট করে বাসা থেকে বের হয়ে গেছি, আমরা সবাই প্রায় 11টা নাগাদ এয়ারপোর্টে পৌঁছে যাই। সো এয়ারপোর্টে পৌঁছে আমরা হচ্ছে দেখি যে এয়ারপোর্ট অনেক অনেক ক্রাউডেড, কারণ হজ ফ্লাইট গুলা জাস্ট তখনই ব্যাক করতেছিল। সো আব্বু আম্মুর সাথে যে একটু দাঁড়ায় থাকবো ওই চান্স ছিল না। সো কুইকলি আম্মু আব্বুকে বাই বলে তাড়াতাড়ি আমরা হচ্ছে এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাই। সো এয়ারপোর্টের ভিতরে ঢুকে আমরা ফার্স্ট হচ্ছে আমরা চেক ইনটা করে ফেলি, অ্যান্ড চেক ইন করার পর আমরা ইমিগ্রেশন ক্রস করে ফেলি। ক্রস করে আমরা যখন বসে আছি তখন হচ্ছে আমার ট্রাভেল এজেন্ট আমাদেরকে টেক্সট দেয় যে যেহেতু তোমাদের লেট হচ্ছে, তোমাদের এয়ারওয়েজ হচ্ছে তোমাদেরকে একটা কম্পেনসেশন মিল দিবে। সো আমরা বাতিক এয়ারওয়েজে যাচ্ছিলাম। বাতিক এয়ারওয়েজের যে খাবারটা সেটা হচ্ছে স্পাইসেস নামে একটা রেস্টুরেন্ট থেকে কালেক্ট করতে হয়। সো আমরা ওখানে গিয়ে আমাদের খাবারটা কালেক্ট করি। অ্যান্ড অলদো আমরা খাবারটা নেওয়ার আগে বেশ অ্যাংরি ছিলাম অ্যান্ড অ্যানয়েড ছিলাম, ফ্লাইট ডিলে হওয়া বেশ অ্যানয়িং। বাট যখন খাবারটা প্রোভাইড করছে সবারই বেশ অ্যাঙ্গারটা ক্যাম্পড ডাউন। সো আমরা খাবারটা খেয়ে 2:30 পর্যন্ত ওই রেস্টুরেন্টে ওয়েট করি, অ্যান্ড আফটারওয়ার্ডস আমরা হচ্ছে প্লেনের কাছাকাছি চলে যাই। যে আমরা শুনতে পাই যে প্লেনটা তখনও আরো 30 মিনিটস লেট হবে। তখন আমরা বেশ টেনশনে পড়ে যাই, বিকজ হচ্ছে এদিকে আমাদের ফ্লাইটটা
প্রথমে যাবে হচ্ছে কুয়ালালামপুর। কুয়ালালামপুর থেকে একটা কানেক্টিং ফ্লাইট দিয়ে আমরা জাকার্তা যাব। আমাদের মাঝখানে ট্রানজিট ছিল হচ্ছে 3 আওয়ার্স। তো যখন এদিকে 2 ঘন্টারও বেশি লেট হয়ে যাচ্ছে, তখন ওইদিকে ওই ফ্লাইটটা কিন্তু বেশ কনস্ট্রিক্টেড হয়ে যায়। তো আমরা তখন চিন্তা করছিলাম যে মানে ফ্লাইট মিস করলে কি করব। তখন আমাদের ট্রাভেল এজেন্ট জানা যে ফ্লাইট মিস করলে তোমরা ফ্লাইট পাবা, একটু দেরি হবে, সমস্যা নেই, বাট ওটা ওরাই ম্যানেজ করে দিচ্ছে, তুমি চিন্তা করো না। সো আমরা হচ্ছে আলটিমেটলি 3:30 দিকে আমাদের গেট খোলা হয় প্লেনের। সো বাংলাদেশ এয়ারপোর্টে যেটা হয় যে আপনাকে নিচে যাওয়ানো হবে গেট দিয়ে। সো দেন একটা শাটল বাস আসে, ওই শাটল বাসটায় করে হচ্ছে আপনি প্লেনের কাছাকাছি যাবেন, দেন প্লেনটা উঠবে। সো আমরা যতক্ষণে প্লেনে উঠি তখন প্রায় 3:40 বেজে গিয়েছে। অ্যান্ড আমাদের ফ্লাইটটা টোটাল টাইম ছিল হচ্ছে 3 আওয়ার্স এন্ড 55 মিনিটস। সো আমাদের তখনও আরো 4 ঘন্টার জার্নি মালয়েশিয়ার বাকি। আপনারা যে ইয়াং শেলডন দেখছেন, ইয়াং শেলডনে একটা এপিসোড থাকে যেখানে শেলডন তার বাবার সাথে প্লেনে উঠে। তখন তার বাবা তাকে জিজ্ঞেস করতে থাকে যে তুমি উইন্ডো সিট নিতে চাও না আয়েল সিট নিতে চাও, এন্ড শেলডন বলতে থাকে যে দিস ইজ আ ভেরি কমপ্লিকেটেড সিচুয়েশন এন্ড কমপ্লিকেটেড ডিসিশন। বাট আমার কাছে পার্সোনালি অলওয়েজ উইন্ডো সিট ভাল লাগে। এন্ড ওয়ান অফ দি রিজন ইজ যে আমি যখন প্লেনটা টেক অফ করতে থাকে বা প্লেনটা যখন ল্যান্ডিং করে, তখন বাইরে তাকায় মুভমেন্টটা দেখতে খুব মজা পাই। বাট আমার এই ফ্লাইটের দিন উইন্ডো সিটটা নেওয়াটা ওয়াজ অ্যান অ্যামেজিং ডিসিশন, আলহামদুলিল্লাহ, ওয়াজ বিকজ অফ দিস। সো বাংলাদেশ থেকে যখন আপনি মালয়েশিয়া যাবেন, আপনি বেসিক্যালি নর্থ থেকে সাউথে একটা কমিউট করেন। সো আপনি যদি ককপিটের দিকে ফেস করে থাকে, তখন আপনার হাতের লেফট সাইডটা হচ্ছে আপনার ইস্ট সাইড। এবং লাকিলি আমার সিটটাও 1A ছিল, ফার্স্ট রো এর উইন্ডো সিটটা, এবং ওটা হচ্ছে লেফট সাইডে। সো ইস্ট সাইডে যখন সূর্য উঠছিল, পুরা সিনারিটা আই কুড মানে প্রপারলি এক্সপিরিয়েন্স। এবং ওই জিনিসটা আসলে এত সুন্দর ছিল যেটা আসলে আমার ফোনের ক্যামেরাও তো জাস্টিফাই করতে পারবেন না। আপনি যদি নিজে না থাকেন, তাহলে আপনি এই জিনিসটা কখনো আপনাকে ভাষায় বলে বোঝানো সম্ভব হবে না। সো মানুষ অনেক টাকা খরচ করে সানরাইজের বিভিন্ন স্পট দেখতে যায়, বাট আই থিঙ্ক প্লেন থেকে এই এক্সপিরিয়েন্সটা পাওয়া ওয়াজ অ্যান অ্যামেজিং মোমেন্ট অফ মাই লাইফ। এইটা ছিল হচ্ছে বেসিক্যালি আমাদের প্লেন টেক অফ করার 2 ঘন্টা পরে আনুমানিক, বিকজ আমরা প্লেনটা 3:30-4টার দিকে টেক অফ করছিল। সো তার 2.5 আওয়ার্স পরে আমরা এই সানরাইজটা দেখতে পাই। তারপরে আরো 2 ঘন্টার মতো প্লেনটা চলে। মালয়েশিয়ান লোকাল টাইম আনুমানিক 9:30 দিকে আমরা হচ্ছে, এবং বাংলাদেশি টাইম প্রবাবলি 7:30 দিকে আমরা কুয়ালালামপুর ল্যান্ড করি। ল্যান্ড করে আমরা একটা এসকেলেটর দিয়ে এভাবে উপরে উঠছিলাম, এবং আমরা সবাই খুব রাশ করছিলাম বিকজ আমাদের যেহেতু ট্রানজিট টাইমটা অনেকখানি কমে গিয়েছিল ফ্লাইট ডিলের কারণে। আমরা রাশ করে ওই কানেক্টিং ফ্লাইটটা ধরার চিন্তা ভাবনা করছিলাম, এবং সবাই টেন্স ছিলাম যে আদৌ ফ্লাইটটা আসে কিনা। বাট যখন আমরা এসকেলেটর দিয়ে উঠি, তখন আমরা দেখি আমাদের এন্ট্রেন্সে বাতিক এয়ারওয়েজ থেকে একজন অফিসিয়াল এসে আমাদের রিসিভ করার জন্য সে দাঁড়িয়েছিল। সো আমরা প্রথমে কিছুক্ষণ ওখানে ওয়েট করি এবং বাকি মানুষজন আসার জন্য ওয়েট করি। এরপর আমরা রওনা দিয়ে দেই। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এইখানে হচ্ছে এই জিনিসটাকে বলা হচ্ছে ওয়াকার, এবং এইটা আমার পার্সোনালি বাইরের এয়ারপোর্ট গুলোর খুবই ফেভারিট একটা জিনিস। বাইরের এয়ারপোর্ট গুলো অনেক বড় হয়, সো আপনি যখন একটা গেট থেকে আরেকটা গেটে যাবেন, তখন আপনাকে লম্বা ডিস্টেন্স কভার করতে হয় হেঁটে হেঁটে। সো এই ওয়াকারটা দিয়ে মানুষ খুব ইজিলি হেঁটে যেতে পারে। এটা বেসিক্যালি একটা এসকেলেটরই, জাস্ট হরাইজন্টালি কাজ করে। এবং এইটাতে যখন আপনি হাঁটবেন, তখন আপনার কাছে মনে হবে যে আপনি ফ্ল্যাশ, আপনি বাকিদের চেয়ে অনেক কুইকলি লো এফোর্টে আপনার গ্র্যাভিটেশনাল ফোর্স কমে যাবে। সো আপনার মনে হবে আপনার ওয়েট অনেক কমে গেছে, আপনি হেঁটে পার হয়ে যেতে পারবেন। সো যখন আপনি কানেক্টিং ফ্লাইট ধরেন, তখন আসলে আপনাকে আর ইমিগ্রেশন ক্রস করা বা আপনার চেক ইন ব্যাগেজ নেয় এইসব কোনো ঝামেলা নেই। আপনি জাস্ট এক গেট দিয়ে বের হয়ে আপনার ফ্লাইটের যে গেট, ওই গেটে চলে যাবেন। সো আমরা ওখানে যাই, এবং গিয়ে আমরা ফার্স্টে ওই অফিসিয়ালকে জিজ্ঞেস করি যে আমরা একটু মানে ফ্রেশ ট্রেশ হয়ে নিতে পারবো কিনা। সে বলে যে হ্যাঁ ফাইন, ইউ ক্যান ডু ইট। আমরা এরপরে ফ্রেশ হতে যাই, এন্ড ফ্রেশ হয়ে এসে আমরা দেখি ওই অফিসিয়াল আর নাই, এবং গেট বন্ধ করে দিছে। সো আমরা তো বেশ টেন্সড হয়ে যাই। তারপরে হচ্ছে মানে ওরা ফোন টোন দিয়ে গেট আবার খোলার ব্যবস্থা করে, এন্ড আমরা তার পরবর্তীতে ঢুকি। এখানে একটা খুব স্যাড জিনিস বলে রাখি। সো আমি আমার ইন্দোনেশিয়া যাওয়ার আগে যখন আমি ফাইনাল শপিং করছিলাম, তখন আমি একটা বডি স্প্রে কিনি, কারণ আমার বডি স্প্রে শেষ হয়ে গিয়েছিল। সো ওই বডি স্প্রেটা আমি নিয়ে আমার ব্যাগে করে যাচ্ছিলাম। আমার পিঠের যে ব্যাগ, ক্যারি করা যে ব্যাগটা, সেই ব্যাগের মধ্যে ছিল। সো
ওই ব্যাগটা নিয়ে যখন আমি বাংলাদেশ থেকে পার হয়েছি, আমাকে কিছু বলা হয় না, আমাকে বলছে যে মানে মানে এটা নেওয়া যাবে। যখন আমি মালয়েশিয়ান এয়ারপোর্টে যাই এবং ওইখানে আমার ফাইনালি প্লেনের গেট পার হওয়ার আগে যখন লাস্ট চেকিংটা হয়, সেখানে যখন আমি পার হতে থাকি, ওখানে একটা ফিমেল পুলিশ ডিউটিতে ছিলেন এবং উনি জাস্ট আমার ব্যাগটা থেকে আবার বডি স্প্রেটা বের করছেন। আমার বুকটা জাস্ট ভেঙে গেছে, যে আমার মনে হচ্ছে এখন ফেলে দিব। উনি আমার চোখের দিকে তাকায় বলছে যে নো, ক্যান নট, এন্ড আমার বডি স্প্রেটা ডাস্টবিনে ফেলে দিচ্ছে। সো ইউজুয়ালি যখন আপনি কাঁধের ব্যাগে ক্যারি করবেন, আপনি কোনো লিকুইড ক্যারি করতে পারবেন না, করলেও ওইটা আন্ডার 100 ml থাকতে হবে। সো ওর পরে আমরা হচ্ছে গিয়ে প্লেনে উঠি। এদিকে তো আমি স্যাড, বিকজ আমার বডি স্প্রে চলে গেছে। সো প্লেনে উঠি অ্যান্ড দেন তারপরে আরো প্রায় 2 hours এর মতো, একটা 2.5 hours এর মতো ফ্লাইট দিয়ে আমরা হচ্ছে ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছাই। আমরা যখন জাকার্তা পৌঁছাই তখন লোকাল টাইম 12টা বাজে এবং বাংলাদেশি টাইম তখন মোস্ট প্রবাবলি 11টা বাজে। জাকার্তার সাথে আবার ঢাকার টাইম ডিফারেন্স হচ্ছে 1 ঘন্টা। সো আমরা পৌঁছাই হচ্ছে সোকর্ণহাটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এবং ওইখানে টার্মিনাল 1-এ হচ্ছে আমরা ল্যান্ড করি আর কি। সো সোকর্ণহাটার ওই টার্মিনালটা বেশ পুরনো একটা টার্মিনাল এবং এটা ডাচ আর্কিটেকচার করা খুব ছোটখাটোর মধ্যে একটা টার্মিনাল, এবং দেখে আমরা বেশ আন্ডারওয়েলড হয়ে যাই। কারণ আপনি যখন কুয়ালালামপুর থেকে যাবেন, কুয়ালালামপুরের যে ফ্যান্সি এয়ারপোর্ট, ওটার কম্প্যারিজনে সোকর্ণহাটার ওই টার্মিনাল গুলাকে বেশ আন্ডারওয়েলমিং লাগবে। সো আমরা ফার্স্ট হচ্ছে ইমিগ্রেশন ক্রস করি অ্যান্ড দেন হচ্ছে আমরা কনভেইং বেল্টের ওখানে চলে যাই। সেখানে হচ্ছে আমাদের লাগেজ গুলো দেওয়া হচ্ছিল, চেক ইন লাগেজ, যেগুলো আমরা ঢাকা থেকে দিয়ে দিয়েছিলাম, সেগুলো আসতে থাকে। সো আমরা এরপরে ওটা হচ্ছে কালেক্ট করে নিই এবং অনেক এয়ারপোর্টে আপনি এই দুটো স্টেপ করেই বের হয়ে যেতে পারবেন, বাট জাকার্তায় রাইট নাও সেটা করা যায় না। জাকার্তায় আপনাকে কাস্টমস এর কাছে যেতে হয়। সো কাস্টমসে বেসিক্যালি আপনার সাথে যেটা করা হয়, আপনাকে কয়েকটা এগ্রিমেন্ট সাইন করানো হয়। যেমন আপনার কাছে একটা সার্টিন অ্যামাউন্টের বেশি কারেন্সি নেই, ডলার নেই, গোল্ড নেই, অথবা আপনার কাছে কোনো আর্মস বা ওয়েপনারিজ নেই, ড্রাগস নেই, এটসেট্রা। এরকম একটা ডকুমেন্টেশনে, টার্মস অ্যান্ড কন্ডিশনে আপনি একটা এগ্রিমেন্ট সাইন করেন। এটা বেসিক্যালি একটা এগ্রিমেন্ট রাখা হয় যাতে পরবর্তীতে যদি আপনি এরকম কোনো কিছু নিয়ে ধরা পড়েন, তাহলে যাতে আপনাকে ওরা চার্জ করতে পারে। সো এই জিনিসটা করতে আপনি আপনার ফোন দিয়ে করতে পারবেন, অথবা ওখানে কিছু কম্পিউটার স্টেশন থাকে, ওই স্টেশন গুলাতে বসে আপনি করতে পারবেন। এটা করা শেষ হলে আপনি যখন টার্মস অ্যান্ড এগ্রিমেন্ট সাইন করে অথবা টিক দিয়ে আপনি সাবমিট করবেন, তখন আপনার ফোনে একটা কিউআর আসবে। দেন ওই কিউআরটাকে স্ক্যান করে আপনি হচ্ছে ওই গেটটা, কাস্টমসের গেটটা পাস করে বের হয়ে যেতে পারবেন। যে কোনো নতুন দেশে গিয়ে এয়ারপোর্ট থেকে বের হওয়ার আগে আপনার যে কাজটা করা উচিত সেটা হচ্ছে কারেন্সি এক্সচেঞ্জ করা। সো আমরা হচ্ছে কাস্টমস ক্রস করে গিয়ে একটা কারেন্সি এক্সচেঞ্জারের কাছে যাই এবং বেশ কয়েকটা এক্সচেঞ্জার ইভালুয়েট করে আমরা সবচেয়ে ভালো রেট যেই কারেন্সিটা সেইখানে যাই। সো এখানে একটু মজার জিনিস বলে রাখি, ইন্দোনেশিয়াতে ইনফ্লেশন অনেক অনেক বেশি হাই এবং ওদের কারেন্সি অনেক বেশি ডেপ্রিসিয়েটেড। সো এই যে নোটটা দেখতে পাচ্ছেন, এটা একটা 1 লাখ রুপায়ার নোট। সো মানে এটা আনইম্যাজিনেবল। সো আপনি বেসিক্যালি 1 লাখ রুপায়ার নোটটা বাংলাদেশি টাকা যদি কনভার্ট করেন, তাহলে এটা 727 অ্যারাউন্ড, মানে 727 টাকার মতো হবে আর কি। সো আমি হচ্ছে বেসিক্যালি 50 USD ভাঙাইছিলাম এবং এর বিনিময়ে আই রিসিভড অ্যাট অ্যারাউন্ড 8 লাখ টাকার মতো। সো আই ওয়াজ ভেরি ক্লোজ টু বিং আ মিলিয়নিয়ার। তো ইন্দোনেশিয়াতে এই জিনিসটা বেশ প্রবলেম হয় অনেকের, যে যখন টাকার এত মানে লাস্টে এতগুলো জিরো থাকে, তখন ক্যালকুলেশন করা বা স্পেন্ডিং ট্র্যাক করতে অনেকের অনেক সমস্যা হয়। সো একটা কমন হ্যাক হচ্ছে আপনি লাস্টের 3টা জিরো বাদ দিয়ে তারপরে হচ্ছে আপনি হিসাব করবেন, বা তখন আপনি আপনার স্পেন্ডিং ট্র্যাক করবেন। তাহলে আপনি মানে একটু আইডিয়া পাবেন যে আচ্ছা ঠিক আছে, কোথায় খরচ কিরকম হচ্ছে। সো এই জিনিসটা আমরা হচ্ছে পরে কারেন্সি এক্সচেঞ্জ করলাম এন্ড দেন তারপরে হচ্ছে আমরা বের হওয়া শুরু করলাম। ইন্দোনেশিয়া অলমোস্ট মিলিয়নিয়ার হয়ে যাওয়ার পরে সেই টাকা দিয়ে আমরা কি কি করলাম, এয়ারপোর্ট থেকে আমরা কোথায় গেলাম এবং ইন্দোনেশিয়াকে ফার্স্ট সাইটে আমাদের কেমন লাগলো, এই সমস্ত স্টাফ আমরা নেক্সট এপিসোডের জন্য রেখে দিই। আপনার যদি ভিডিওটা ব্যাপারে কোনো ধরনের ফিডব্যাক থাকে, প্লিজ ড্রপ আ কমেন্ট বিলো, এবং যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে প্লিজ ড্রপ আ লাইক, আর যদি আরেকটু বেশি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব। নেক্সট এপিসোডে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।